পুলিশের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম মাসুদা ভাট্টির কাছে যে ইন্টারভিউ দিলেন সেখান থেকে আমরা কয়েকটা জিনিস রিএস্টাবলিশ করতে পারলাম। একটা হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। 2024-এর 5 আগস্ট রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীগুলো সরকার এবং রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করে, যার ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিশ্বাসঘাতকতাটা পরিপূর্ণভাবে প্রতারণামূলক ছিল, কারণ 4 আগস্ট রাতেও ওয়াকার হাতে লিখছে যে কে কোন জায়গায় বসে নিরাপত্তা রক্ষা করবে। কিন্তু তার আগে আমরা যেটা বুঝলাম যে তারা আওয়ামী লীগকে তাদের সভা সমাবেশ করতে নিরুৎসাহিত করেছে, বলেছে যে এতে কারফিউটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই কিন্তু সেনাবাহিনী কারফিউ বাস্তবায়নে মোটেও উদ্যোগীও ছিল না, কোনোভাবে তারা এই জিনিসটার প্রতি গুরুত্ব দেয় নাই। তখন অবশ্য সরকারের চিন্তা ভাবনা করার দরকার ছিল। আমার ধারণা এই চিন্তা ভাবনাটা সরকার ভালোভাবে করতে পারে নাই, এই জন্য যে তারা ভেবেছে যে কারফিউ আছে, এই ভয়ে অনেক মানুষ বের হবে না, এবং সেটাই হয়েছে। মানুষ সেভাবে বের হয় না, কিন্তু জঙ্গিরা তো কোনো কিছুকে ভয় পায় না। তারা এই কারফিউ থাকলেই কি না থাকলেই নেই কি। কিন্তু আওয়ামী লীগ যদি রাস্তা দখল করে রাখতো, আমরা দেখেছি যে 2024-এর 5 আগস্টের মানে জুলাই আগস্টের এই অনাচারের আগে আওয়ামী লীগ কিন্তু যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ যদি কোনো সভা সমাবেশ করতো, তারাও কিন্তু সমানভাবে মাঠে থাকতো। এটাকে অনেকেই সমালোচনার চোখে দেখতো, কিন্তু আজকে পেছন ফিরে তাকিয়ে মনে হয় যে এই জিনিসটাই তাদের জন্য সঠিক ছিল। এখন প্রশ্ন হলো একটাই, যে সেনাবাহিনী এই যে বিশ্বাসঘাতকতা করলো, এ করে তারা কি পেল? তারা বিশ্বাসঘাতকতার কম্পালশন হলো কয়েকটা। একটা হলো যে জাতিসংঘে চাকরি করতে পারা, আর দ্বিতীয় হলো যে তাদের যে জঙ্গিদের প্রতি তাদের যে প্রীতি, সেই প্রীতিকে তারা সমুন্নত রাখলো। কিন্তু বিনিময়ে রাষ্ট্র কি পেল আর্মির এই আচরণ থেকে? যে রাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়ে গেল, রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি খারাপ হয়ে গেল, রাষ্ট্রের ভিত নষ্ট হলো, এবং বাংলাদেশের 2 প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং ভারতের সাথে এক ধরনের মিলিটারি কনফ্লিক্ট বা মুখোমুখি হওয়ার এক ধরনের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সেটা না হয় বাদ দিলাম, কিন্তু রাষ্ট্র যে অর্থনৈতিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হলো, ভবিষ্যতে যদি এটার জন্য দায় ধরা হয়, তো এই দায়ভারটা তো সেনাবাহিনীগুলোর উপর যাবে। আসলে বাংলাদেশের সেনাবাহিনীর পরিস্থিতি হলো যে মূল যে সমস্যাটা, তারা এই কাজগুলা করে সবসময় অগ্রগামী হয়ে, মূল সমস্যা হলো সেনাবাহিনীর কাজ কি, এইটা সম্পর্কে বাংলাদেশের মানুষের মনে যথেষ্ট প্রশ্ন আছে। এই প্রশ্নের সহি মানে একেবারে খুব আন্তরিক উত্তর যদি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জন্য তৈরি করতে না পারে, তাহলে সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান হিসাবে তো তার দীর্ঘমেয়াদে স্বার্থ রক্ষা হবে না। তারা হ্যাঁ এটা রচনা মানে এই জিনিসটা তারা এইভাবে তাদের বৈধতা উৎপাদন করতে পারে যে তারা ভারতের সাথে যুদ্ধ করবে বা মিয়ানমারের সাথে যুদ্ধ করবে এবং ধর্মীয় যুদ্ধ করবে। স্বাভাবিকভাবে তো কোনো ধরনের সুস্থ মস্তিষ্ক এই ধরনের যুদ্ধের জন্য কোনো রকম অনুমোদন দেয় না, বরঞ্চ আমাদের যে প্রতিবেশী আছে তাদের সাথে আমাদের সব সম্পর্ক আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের ঠিক করতে হবে। সেনাবাহিনীর তারপরেও কিন্তু অনেকগুলো নিজেদের লেজিটিমেট ফোর্স হিসাবে প্রতিষ্ঠিত করার ব্যাপার আছে। সেটা হলো কি, যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে, সামরিক বাহিনী থাকে। দ্বিতীয় হলো যে বাংলাদেশের যেসব দৈব দুর্বিপাক হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ম্যানমেড ডিজাস্টার হয়, তখন সেনাবাহিনীর একটা বড় কাজ থাকে। আর একটা জিনিস সেনাবাহিনীকে দেয়া হয়, তারা করেও, সেটা হলো যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, রাস্তাঘাট বানানো, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত হওয়া। এটা তো সেনাবাহিনী করে, কিন্তু মানুষ তো এটাকে সন্দেহের চোখে দেখে, এটা সেনাবাহিনীর প্রফেশনালিজম নষ্ট করে। কিন্তু এই সেনাবাহিনীকে রাষ্ট্রের কাজ দিয়ে কি রাষ্ট্র লাভ করে কিনা, সেই জিনিসটা আসলে দেখা দরকার। আমার মনে হয় সেনাবাহিনীকে অত্যন্ত চিন্তা করে বের করতে হবে যে তারা কিভাবে কোন নিরাপদ পথে
রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের কাছে, অন্তত বেশিরভাগ মানুষের কাছে তাদের বৈধতা তারা নিরূপণ করতে পারে। বর্তমানে এই জায়গায় কিন্তু সংকট আছে, এবং আমি সেনাবাহিনীর শুভাকাঙ্ক্ষী হিসাবে সেনাবাহিনীকে এর আগেও পরামর্শ দিয়েছিলাম, আবারও পরামর্শ দেই যে কয়েকটা জায়গায় তাদের থাকা উচিত। একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে থাকা উচিত। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে গেলে অনেক বিপদ, অনেক বিপদ। যে বিপদের সম্মুখীন আজকে রাষ্ট্র পড়েছে, সেনাবাহিনী পড়েছে। আর যেটার সবচেয়ে বড় এটার জন্য পরিশোধ করতেছে বাংলাদেশের মানুষ। তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, তাদের নিত্যদিনের যেসব চাহিদা, বিদ্যুৎ, গ্যাস, ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য, কোনোটাই আজকে বাংলাদেশের মানুষের নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব সন্ত্রাসীদের দখলে, সেখানেও কোনো কিন্তু শান্তি নাই। আর এই পুরো প্রক্রিয়াটা এত যে খারাপ হয়ে গেল, এটার জন্য তো মানুষ সেনাবাহিনীকে দায়ী করবে, আজকে করুক কাল করুক। সেনাবাহিনী কিন্তু এটার কোনো সদুত্তর দিতে পারবে না। হ্যাঁ, একটা জায়গায় পারবে, সেনাবাহিনী যদি এখন তারা নিজেরা যদি গোষ্ঠীগতভাবে বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া, ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থার প্রতি জোর দেয়, তাহলে হয়তো সেটা পারবে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী আবার গণতন্ত্রের জন্য কিন্তু তারা সচেতন নয়। তাদেরকে মূলত পাকিস্তান আর্মি বাহিনীর আমরা কপি হিসাবে দেখলেও, পাকিস্তানের আর্মি কিন্তু ইয়ের সাথে এতটা মানে জঙ্গিবাদের, তারা জঙ্গিবাদ ব্যবহার করতে পারে পাকিস্তানি সেনাবাহিনীগুলো, আর বাংলাদেশের সামরিক বাহিনীগুলো হলো জঙ্গিদের সাথে অ্যালাইন্ড হওয়া আর জঙ্গি ব্যবহার করা দুটো কিন্তু ভিন্ন জিনিস। দেখেন আমাদের সেনাবাহিনী নিয়ে দুর্ভাগ্যটা কি, বিশ্বের প্রায় সব মুসলিম প্রধান দেশে সেনাবাহিনী হলো রাষ্ট্রের সেকুলার নেচারের রক্ষা কবচ। অলমোস্ট সব মুসলমান দেশে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির রক্ষা কবচ। আমরা ইজিপ্টে দেখেছি, ইজিপ্টে যখন মুরসি ক্ষমতা গ্রহণ করলো, মুরসিরই নিয়োগকৃত সেনাবাহিনী প্রধান সিসি, তিনি মুরসিকে ক্ষমতাচ্যুত করে নিজেই রাষ্ট্র শাসন করছেন। আপনি বলতে পারেন যে মুরসির আমলে গণতন্ত্র নাই। আসলে মিশরের মতো একটা রাষ্ট্র বা সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, মিশরে তো আমি চাকরি করেছি, আমি সেখানে 1.5-2 বছর ছিলাম। এইসব রাষ্ট্রে আসলে এমনই একটা নাজুক অবস্থা, এখানে আপনি সেনাবাহিনী ছাড়া এই রাষ্ট্রগুলোকে কোনোভাবে আপনার ভালো পথে রাখা যাবে না। হয় জঙ্গিবাদের হাতে রাষ্ট্রের আত্মসমর্পণ, না হলে সেনাবাহিনী এখানে রাষ্ট্র শাসন করবে। এর মূল কারণটা হলো ইসলামিক নেতারা, মানে মুসলমান দেশগুলোর নেতারা কখনো ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে কিভাবে মানুষের জীবনে অ্যাপ্লাই করলে আধুনিক জীবন যাপন করা যাবে, এটা তারা তাদের নিজ নিজ রাষ্ট্রে প্রয়োগ করেন নাই। সবাই একটা কৃত্রিম ব্যবস্থার মধ্যে রেখে দিয়েছেন। তারপরেও এই রাষ্ট্রগুলো, আপনি তুরস্কে যান, তুরস্কে একটা ইসলামিক সরকার ক্ষমতায়, কিন্তু সেনাবাহিনী এটাকে নিয়ন্ত্রণ করে এবং সেনাবাহিনী রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলাতে দেয় না। এরদোগানকেও কিন্তু দেয় নাই। আপনারা মানে বাংলাদেশের আর তুরস্কের একটা জিনিস তুলনা করে দেখুন না। আপনি বাংলাদেশ বিমানে চড়বেন, এটা বড় ইস্যু না আমার কাছে। আর আমি যেহেতু নিজে এই অ্যালকোহল জাতীয় দ্রব্য নিজে পান করি না, এটার প্রতি আমার কোনো মানে আলাদা ইয়ে নাই। বাংলাদেশ বিমানে আপনি কোনো অ্যালকোহল জাতীয় পানীয় আপনি পাবেন না। আর ইসলামিক রাষ্ট্র পরিচালনাকারী এরদোগানের আপনি সেই যে তাদের যে টার্কিশ এয়ারলাইন আছে, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল লাইনে আপনি সেখানে অন্য যে কোনো 5 স্টার এয়ারলাইনের মতো সব ধরনের আপনার স্বাভাবিক ন্যায্য পেয়র ব্যবস্থা আছে। তাহলে প্রশ্ন কিন্তু দেখেন খুব গুরুত্বপূর্ণ, তাহলে তো এরদোগানের শাসন, আমাদের রাষ্ট্র যারা শাসন করেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারেক রহমান, তাদের শাসনের চেয়েও কিন্তু এরদোগানের শাসন সার্বিকভাবে আধুনিক রাষ্ট্র চালানোর জন্য বেশি নিরাপদ। এটা কি মনে হয় না আপনার কাছে? ছোট একটা জিনিস দিয়ে কিন্তু আপনি বলতে পারেন। আর এটা নিরাপত্তা কেন হয়? এরদোগানই কেন? এরদোগানের চেয়ে তো আমরা জানি যে অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি মানুষ হিসাবে অগ্রগামী, কিন্তু এরদোগানের রাষ্ট্র সেভাবে চলে। বাংলাদেশ কেন সরাসরি জঙ্গিদের হাতে আত্মসমর্পণ করে বসে থাকে? এর কারণ হলো আমরা আমাদের সেনাবাহিনীটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে অ্যালাইন্ড করে আমরা গড়ে তুলতে পারিনি। এটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো উপকার করবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী তো আমরা অনেক দেশপ্রেমিক জেনারেল দেখেছি, নিশ্চয়ই এখানে অনেক অফিসার আছেন। আপনারা মেহরবানি করে কিন্তু ভাববেন কিভাবে পাকিস্তানের ছায়াতল থেকে বের হয়ে এসে, আর পাকিস্তানের সেনাবাহিনী তো জঙ্গিদের সাথে অ্যালাইন না, তারা জঙ্গিদের তাদের একটা টুল হিসাবে ব্যবহার করে।
সুতরাং আপনাদেরকে, সেনাবাহিনীকে এটা বের করতে হবে যে তারা বাংলাদেশের মতো করে কি কি করে হবে। আর বাংলাদেশের সেনাবাহিনী কখনো কখনো ভালো ভূমিকা পালন করেছে। তারা এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, এরশাদ সরকারের পতনকালে ভালো ভূমিকা পালন করেছে। তারা মঈনুদ্দিন, জেনারেল মঈন ভালো ভূমিকা পালন করেছেন। সেগুলোর কারণে দেখুন, জেনারেল মঈন যদি তখন 2008 সালে নির্বাচনের ব্যবস্থা না করতেন, বা উনি যদি অন্য কোনো ব্যবস্থায় যেতেন, এমনকি যদি গণতান্ত্রিকভাবে শেখ হাসিনা নির্বাচিত হয়ে যদি পরবর্তী 15-16 বছর উনি যদি রাষ্ট্র না চালাতে পারতেন, বাংলাদেশের আজকে যেটা অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল সেটাও কিন্তু হতো না, দেশটা কিন্তু আরো অনেক পিছিয়ে থাকতো। ফলে সেনাবাহিনীর একটা পজিটিভ ভূমিকাও কিন্তু আমাদের মতো দেশে রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে অনেক উপকার করতে পারে। আবার তাদের একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য অনেক দুঃখের কারণ হতে পারে। মনিরুল ইসলাম সাহেবের আরো 2-3টা কথা আমার মানে আমরা তথ্য বিশ্লেষণ করতে পারি। একটা হলো যে উনি যেই মাদ্রাসার যে সংখ্যাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে যে 1000-এর বেশি মাদ্রাসা ঢাকা শহরের আশেপাশে আছে, তাহলে দেখাটা কি যাচ্ছে? দেখা যাচ্ছে যে মানে ঢাকা এবং তার আশেপাশে টোটাল প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, ইউনিভার্সিটি যা আছে তার থেকে মাদ্রাসার সংখ্যা বেশি। এটা আমাকে কিন্তু অত্যন্ত চিন্তিত করে। আমরা কখনো এটা মানে আমাদের রাষ্ট্র থেকে এটা ভাবার কোনো উদ্যোগই নাই যে যেই দেশটা একটা আধুনিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেখানে যেই শাসন করুক না কেন, সেই রাষ্ট্রের একটা নির্দিষ্ট জায়গায় মাদ্রাসার সংখ্যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। কতটা অ্যালার্মিং চিন্তা করেন। আর আরেকটা পয়েন্ট আমি নোট করেছি, সেটা হলো যে মনিরুল ইসলাম সাহেব যা কিছু বলেছেন তার মধ্যে একটা জিনিস খুব ফুটে উঠেছে, যেটা আগেও আমাদের চোখের সামনে পড়েছে, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার মানবিকতা। যখনই পুলিশ কর্তারা তার কাছে গেছেন বল প্রয়োগ করা ইত্যাদি নিয়ে, তিনি কিন্তু সবসময় বলেছেন যে ছাত্রছাত্রীদের উপর তোমরা বল প্রয়োগ করো না। অথচ দেখেন শেখ হাসিনাকে তারা মনেস্টার হিসাবে সেই ইউনুসের থিয়েটারে বিচার করছে। আর যে জিনিসটা বারবারই প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা সেনাবাহিনী থেকে বের হওয়া দেখেন, আমরা কতগুলো অফিসার সেনাবাহিনী থেকে বিদেশে গিয়ে তারা রাজনৈতিক বক্তৃতা রাখে। আপনার কর্নেল মুস্তাফিজ, মেজর দেলোয়ার, এইরকম আরেকটা ছিল, এখন সে কোথায় জানি না, একেবারে উন্মাদের মতো বক্তব্য রাখতো, কর্নেল শহীদ। তিনটা তো এরা তো পাবলিকলি অনেক এই যে ইউটিউব, ফেসবুকে প্রচারণা চালিয়েছে। কর্নেল শহীদ একটু ব্যতিক্রম, কিন্তু এই যে এখন মুস্তাফিজ এবং দেলোয়ার একদম সরাসরি আপনার পরিপূর্ণভাবে কিন্তু জঙ্গি। এদেরকে আপনি জঙ্গির বাইরে কোনোভাবে আপনি চিহ্নিত করতে পারবেন না। শহীদউদ্দিনও তাই। আমরা কিন্তু বাংলাদেশের পুলিশ, আমাদের খায়রুল নামে একজন আর্মি অফিসার, উনি র্যাবে ছিলেন, শুধু আমরা দেখি যে উনি সত্যিকারের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে একীভূত আছেন এবং তিনি খুব সুন্দর ভালো ভালো বক্তব্য রাখছেন, আমরা সেগুলো শুনি। কিন্তু বাকি আর্মি অফিসার গুলা দেখেন, এর বাইরে তো আরো আছে সেই মেজর জিয়া এবং ইত্যাদি। আপনি দেখেন তাহলে সেনাবাহিনী কোন রেশিওতে রেডিকালাইজড মুসলমান তৈরি করছে। অথচ পুলিশ অফিসার যারাই কথা বলে বা না বলে, আমরা কিন্তু পুলিশ অফিসারদের কাছ থেকে এখন পর্যন্ত একটাও কিন্তু রেডিকালাইজড ফ্যানাটিক পাইনি। আমি মনে করি যে পুলিশ অফিসাররা যারা আছেন বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্য, তারা এটা নিয়ে গর্ব করতে পারেন যে তাদের ভেতর থেকে এখনো কোনো সরাসরি জঙ্গি বাইর হয় নাই, যেটা বাংলাদেশ সেনাবাহিনী থেকে বের হয়েছে। এগুলো তো পরিচিত জঙ্গি, অপরিচিত আরো কত আছে সেটা তো আমরা জানি না। যাই হোক, এই ইন্টারভিউটা আমাদের অনেক কিছু জানতে সাহায্য করেছে। মাসুদা ভাটি, তিনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটা বলিষ্ঠ কণ্ঠ। আর মনিরুল ইসলাম সাহেব, উনি তো বাংলাদেশের এই যে ইসলামিক টেরোরিজম বা জঙ্গিবাদ দমনে উনি তো সবচেয়ে পরিচিত মুখ। তো এই ধরনের মানুষগুলো আশা করি তারা যেসব কথা বলেন, তারা যেসব বাণী উৎপাদন করেন, ভবিষ্যতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে রাষ্ট্র গঠনে আমরা তাদের কথাগুলোকে গুরুত্ব দিব এবং বাংলাদেশের সামরিক বাহিনীগুলো, তাদের মধ্যে অন্তত যারা বোঝেন, তারা কিন্তু রাষ্ট্রের সাথে, অর্থাৎ ইতিহাস এবং মুক্তিযুদ্ধ,
এই দুটোর সাথে সম্পৃক্ত করে অন্তত সামরিক বাহিনীগুলোর পুরো খোল নলছে আপনারা পাল্টানোর ব্যবস্থা করুন। এইভাবে কৃত্রিম পথে কিন্তু কোনো কিছু চলতে পারে না। বাংলাদেশের দেখেন এই যে বিএনপি, জাতীয় পার্টি এখন কথা বলি না, বিএনপি, ইউনুস, এই ধরনের সরকারগুলো বাংলাদেশে কেন কোনো অর্থনৈতিক উন্নয়ন করতে পারে না? পারে না, এটা এমন নয় যে এইখানে অসৎ লোক আছে বা আওয়ামী লীগে বেশি সৎ লোক আছে, না, এই পার্থক্যটা নাই। মানুষ কিন্তু মোটা দাগে দোষে গুণে সব জায়গায় একই। মূল কারণ হলো যে আপনার এরা একটা কুইক স্যান্ড, মানে কি বলবো, এই বালির মধ্যে ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদের আসলে কোনো আদর্শিক ভিত্তি নেই। আর আমরা আওয়ামী লীগ দল হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা যতই মানে বাস্তবায়নে তাদের যত ব্যর্থতা থাকুক, কিন্তু কাগজে কলমে যে একটা কমিটমেন্ট আছে সেটাই তাদের সলিড ভিত্তি। সেই ভিত্তির উপর দাঁড়ানোতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রের উপকার করতে পারে। আর এই বিএনপি বা অন্য ধরনের সরকারগুলো সেটা কিন্তু পারে না। আর আমরা যেটা 2024 জঙ্গি উত্থানের পর আমরা যা যা দেখেছি, সেখানে তো এদের কোনো আগ্রহই নেই রাষ্ট্রের উন্নতি করার।